শহীদ সমাবেশের পরদিনই ঘরে বাইরে প্রবল চাপে কালীঘাট তৃণমূল। একদিকে লোকসভা থেকে বিধানসভায় সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, আবার সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল শেষের সাবধান বাণী শোনালেন শ্রীরামপুরের সাংসদ। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের রেকর্ড ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে বিধানসভায় যে কার্যত নজিরবিহীন একটা ছবি দেখা গেল সেইটা আমি আপনাদের সামনে রাখবো। যখন আখরুজ্জামান বলতে উঠছেন তারপর তাকে বাধা দিচ্ছেন কুণাল ঘোষ, তারপর কি হলো? পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্চেন্ট ডিবেটের 2025 পরিস্থিতি তৈরি হলো যখন বিরোধী দলের মুখ্য সচেতক ঋতব্রত, তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলতে উঠছেন। একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কুণাল ঘোষ এগিয়ে যাচ্ছেন এবং তাকে বলতে বাধা দিচ্ছেন। প্রথমে স্পিকার তা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তারপর স্পষ্ট নির্দেশ দেন কুণাল ঘোষকে মার্শাল ডেকে এই অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব। আপনাকে বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবেন? নির্দেশ দিলেন, দেখতে পাচ্ছেন মার্শাল একেবারে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে অধিবেশন কক্ষের বিধানসভার বাইরে বের করে দিচ্ছেন। আপনারা শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। একজন অপোজিশন চিফ হুইপ হিসাবে দলের কোন সদস্যকে বক্তব্য রাখতে দেব কি দেব না, আমাদের দলের 80 জন বিধায়ক আছে, সেহেতু সব বিধায়ককে সবসময় বলতে দেওয়া সম্ভব হয় না। অনেক বিধায়ক বক্তব্য রাখতে চান, আমাকে দল এই দায়িত্ব দিয়েছেন। আমি আমার দলের যাকে ভালো মনে করব, যারা ভালো বলবে তাদের বলতে দেবো, এখানে কাউরি কিছু বলার থাকবে না। কারণ 80 জনের মধ্যে সবাই বলতে চাইলে 80 জনকে বলতে দেওয়া যায় না, এটা ওনার জেনে রাখা উচিত ছিল। এটা কি হচ্ছে? মমতাদির নেতৃত্বে যে মূল দল, সেটাকে ভাঙার জন্য পুলিশ ব্যবহৃত হচ্ছে। সরকার চায় না আমি বলি, তাই এদেরকে বি টিমটা দালালগুলোকে সামনে রেখে আমার নাম বাদ দিচ্ছে। কন্ট্রোলের চেষ্টা হচ্ছে বিধানসভার মধ্যে। তো বিরোধী দলের ব্যাপার, কারা বলবে কি, আমরা এর মধ্যে ঢুকবো না। ভুল, যাতে সরকারকে প্রকৃত আক্রমণ না নিতে হয় সেই জন্য দামি বিরোধী দল পুষছে। একেবারে স্পষ্ট সরকার পক্ষ অর্থাৎ শাসক দলকে নিশানা করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে তাকে বলতে দেওয়া হচ্ছে না, সরকার চায় না বা শাসক দল চায় না যে তিনি বলেন, সেই কারণে ডামি বিরোধী দল পোষা হচ্ছে, এই কথা বলছেন কুণাল ঘোষ। যেটা নিয়ে আমি স্বপনদার কাছে আসবো, যে কণ্ঠরোধ করা হচ্ছে, তার প্রতিবাদ যখন করতে যাচ্ছেন বের করে দেওয়া হচ্ছে। বিধানসভায় তো আর এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে দুটো ভাগে ভাগ করা হয়নি, যে ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল এরকম কিছু করা হয়নি। এখনো পর্যন্ত বিধানসভার মধ্যে তৃণমূল একটা। তো সেই দলের যিনি মুখ্য সচেতক বা তারা ঠিক করবেন কে কী বক্তা থাকবেন, সেই লিস্ট পাঠানো হয় বিধানসভার অধ্যক্ষর কাছে। অধ্যক্ষ তারপর তাদেরকে ডাকেন। এখানে যদি কুণাল ঘোষকে আখরুজ্জামান সচেতক হিসেবে না রাখেন, মুখ্য সচেতক হিসেবে তাকে বলতে সুযোগ না দেন, এটা তাদের একদম আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বিধানসভার ক্ষেত্রে অধিবেশনের ওখানে বিধানসভার অধিবেশনকে, বিধানসভা কক্ষকে
শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং তাকে একটা সুষ্ঠু ব্যবস্থা রাখার দায়িত্বটাই হচ্ছে স্পিকারের। স্পিকার সঠিক কাজ করেছেন, তাকে বসতে বলেছেন, শান্ত হতে বলেছেন, তাকে বলেছেন আপনি বসে যান, কিন্তু উনি উত্তেজনার বসে যা যা করার সব কিছু করেছেন। আলটিমেটলি যেটা স্পিকারের দায়িত্ব, স্পিকারের কর্তব্যের মধ্যে পড়ে, কারণ বিধানসভা মন্দিরকে অপবিত্র করার দায়িত্ব কারুর নেই, সেখানে অসংসদীয় ভাষা বলারও কারুর অধিকার নেই। যদি কেউ বলেন স্পিকার হিসেবে তার যা নৈতিক দায়িত্ব আছে, কিন্তু আজকে সেটা অভিষেক তিনি করবেন। বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছেন যেখানে তিনি এই কথা বলছেন যে পশ্চিমবঙ্গে ক্রমশ এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভিন্ন মতকে দমন করাই যেন শাসকদের প্রধান লক্ষ্য হয়ে উঠছে। একটা ব্যর্থ নেতৃত্বের ব্যর্থ কথাবার্তার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে কি? অভিষেক ব্যানার্জি বা তার পিসিকে তো জবাব দিতে হবে, তার দলকে তিনি এক রাখতে পারেননি কেন? তার বিরুদ্ধে এত লোকের অভিযোগ কেন তারা তার দিকে আঙুল দেখিয়ে অভিষেক ব্যানার্জির জন্যই সকলে বলছে আমরা তৃণমূল ছাড়ছি। কিভাবে একেবারে আমরা কালীঘাট তৃণমূলের তৃণমূল অন্তর ছাড়ছি। থেকে উঠে আসছে সেটাও দেখাবো, কিন্তু তার আগে উত্তরের জন্য অর্ণব সাহা। দেখুন, আনুষ্ঠানিকভাবে তো এখনো পর্যন্ত সেরকমভাবে ভাগ হয়তো হয়নি, কিন্তু এটা পরিষ্কার যে ৮০ জনের যে বিধায়ক টিম, সেই ৮০ জনের বিধায়ক টিমের মধ্যে দুটো আলাদা অংশ হয়ে গিয়েছে। বড় যে অংশটা, সেই অংশটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গিয়েছে। ছোট যে অংশটা, সেই অংশটা তারা আপ্রাণ চেষ্টা করছে এবং আপ্রাণ মানুষের কাছে এটাই উপস্থাপিত করার চেষ্টা করছে যে আমরাই হচ্ছে প্রকৃত তৃণমূল, আমরাই হচ্ছে প্রকৃত বিরোধী। এবার একটা গণতান্ত্রিক পরিসরে যদি বিরোধী না থাকে তাহলে তো সেটা গণতন্ত্র নয়, সেখানে বিরোধী শর্ত থাকতেই হবে। এবং সেই জায়গা থেকে আজকে এই যে ঘটনাটা ঘটানো হলো, এর ফলে আলটিমেটলি রাজনৈতিকভাবে যদি কোনো লাভ হয়ে থাকে সেটা কিন্তু আলটিমেটলি মমতাবন্ধী তৃণমূলেরই হবে। তার কারণ আক্রান্ত কে হয়েছে? এখানে আক্রান্ত হচ্ছেন কুণাল ঘোষ এবং তাকে বের করে দেওয়া হচ্ছে। আপনি একটু মনে করবেন শুভ্র, এর আগে 22 থেকে আরম্ভ করে 25 পর্যন্ত অন্তত 4 থেকে 5 বার আমার এক্ষুনি মনে পড়ছে, তো এখন আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, সেই সময় তিনি বিরোধী দলনেতা ছিলেন, তাকেও বার করে দেওয়া হয়েছিল এরকমভাবে থেকে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছে। তাতে তার লাভই হয়েছিল, মানুষ তার পক্ষে গিয়েছিলেন। যত এরকম কাজ করা হয়েছে তত বেশি করে মানুষ তার পক্ষে গেছেন। তার কারণ এইটাই প্রতিভাত হয়েছে মানুষের সামনে যে দেখো কথা বলতে দিচ্ছে না। সেই সময় কিন্তু আমরা দেখেছি এরকম বিভিন্ন রকম ইস্যুতে এরকম গন্ডগোল হয়েছে এবং প্রসঙ্গটা আপনি যোগ করলেন না। বিধানসভায় যখন ভাঙচুর চালানো হয়েছিল সেই প্রসঙ্গটা যোগ করা উচিত ছিল। আপনি বিধানসভা ভাঙচুর হয়েছিল সেটা সিঙ্গুর নন্দীগ্রামের আগে সম্ভবত 2006 সালে। আমি 1953 সালে ফিরে যাই না, জ্যোতিবাবুকে বার করে দেওয়া হয়েছিল। আমি আরেকটু পিছনে ফিরে গেলাম, আপনি যখন চলে গেলেন 2006, আমি 1953 সালে চলে যাচ্ছি। ইতিহাসকে বিস্তৃত করলে ভবিষ্যতের জন্য সুখকর হয় না। তাতে কমিউনিস্ট পার্টি শক্তিশালী হয়েছিল। কিন্তু আমি বলছি আচ্ছা, যেটা একেবারে একটা খুব দৃশ্যত একটা ফারাক আছে, যে ফারাকটা আমি জানি না সচেতনভাবে অর্ণব সাহা এড়িয়ে গেলেন কিনা, সেটা হচ্ছে যে বিরোধী দলের তাতে কতটা লাভ হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা এবং তাকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেটা বিরোধী দল বিজেপির পক্ষে গেছিল বলছিলেন, এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা তৃণমূলের দুই শিবিরের মধ্যে বিবাদ, সম্পূর্ণ হচ্ছে একটা কালীঘাট তৃণমূল এবং একটা ঋতব্রত তৃণমূল, যেটা নিয়ে আমি সুমন রায়চৌধুরীর কাছে আসতে চাইবো। সুমনদা, এইটা মানে আমি বলছি যেটা সংসদ হতে পারে বা বিধানসভায় হতে পারে একটা পরিচিত ছবি, যে বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়, ওয়েলেনে পর্যন্ত বিক্ষোভ করে, কিন্তু এই ছবিটা আপনাকে মানতে হবে নজিরবিহীন, যে বিরোধী তৃণমূল কংগ্রেসের দুটো শিবির একে অপরের বিরুদ্ধে দ্বৈরথে জড়িয়ে পড়ছে এবং তারপর সাসপেন্ডেড হয়ে বিধানসভা থেকে তাকে বের করে দিতে বলছেন স্পিকার। না, মৃত তৃণমূলের সদস্য কুণাল ঘোষ যদি মনেই করেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে তারা তৃণমূল নন, তাহলে বিরোধী পক্ষের যিনি মুখ্য সচেতক হয়েছেন আকরুজ্জামান, তার কাছে গিয়ে কুণাল ঘোষের কাকুতি মিনতি করার কি দরকার আছে? ওনার নাম বাদ গেছে, উনি প্রতিবাদ করবেন সংসদীয় রীতিনীতি মেনে। আকরুজ্জামানের কাছে গিয়ে উনি বলছেন আপনি আমার নাম বাদ দিয়েছেন। তার মানে প্রকারান্তরে মৃত তৃণমূল স্বীকার করে নিচ্ছে যে মৃত তৃণমূলের গোষ্ঠীটাই নেতৃত্ব দিচ্ছে এবং ওরাই আসল তৃণমূল। বাংলার মানুষ, শুভ্রজিৎ, একটা পরিষ্কার কথা, একটা হাউস বা একটা আইনসভা চলে, বিভিন্ন নিয়মকানুন প্রণয়ন করে, মানুষের জন্য নতুন লেজিসলেশন আনে, বাংলার উন্নয়নের জন্য কাজ করে। একটা আইনসভা কি আগামী 5 বছর এই মৃত তৃণমূল এবং বিজেপির এই তিন পক্ষের সার্কাস দেখতে থাকবে? এই সার্কাস বলছেন সুমনদা, গতকাল আমি আপনার কাছে আসছি, আমি 24 ঘন্টাও পেরোয়নি, গতকাল আপনাদের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই রাজ্যে যারা রয়েছে এক হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আছেটা কি যে এক হওয়ার বার্তা দিয়েছেন? এখন বাংলার মানুষ যখন ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এখন ওনার এক হওয়ার বার্তা, এখন আর রাহুল গান্ধী বসন্তের কোকিল নয়, এখন ইন্ডিয়া ব্লককে মজবুত করতে হবে, খুব সুন্দর সুন্দর মধুর এবং গীতার বাণী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে। ওনার আর কিছু নেই। হ্যাঁ, ব্যক্তিগত পপুলারিটি আছে কিছু, যার জন্য কিছু লোকজন হয়েছিল, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলিত হবে না। একদম পরিষ্কারভাবে জেনে রাখুন, যেভাবে বাংলার মানুষের ওপরে উনি দমন পীড়ন চালিয়েছেন। একটু আগে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলছিলেন কে নাকি কার বিজেপির দালালি করছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর ধরে বিজেপির দালালি করে গেছে। কুণাল ঘোষের কথা আজ বললেন, তাই কুণাল একা ঘোষ হয়ে কথাও বলছেন যে কণ্ঠরোধ করা হচ্ছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস কি ইতিহাসটা এত তাড়াতাড়ি ভুলে গেল যে 15 বছর ধরে, 15 বছরের শাসনকালে কতবার বিরোধী দল হিসেবে বিজেপির কণ্ঠরোধ করা হয়েছে, কতগুলো অনুমতির জন্য কতবার হাইকোর্টে ছুটতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ইতিহাসকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কি সেটা ইতিহাসের প্রতি সুবিচার করা হয়? আমি এইখানে আসতে চাইবো প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে, কিন্তু তার আগে আজকে মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন। অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়। এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু হাউস বিলংস টু অপোজিশন বলেননি, তিনি এইটা পর্যন্ত বলেছিলেন যে বিরোধীরা সংখ্যায় অনেক কম হলেও তারা যেন বলার বেশি সুযোগ পায়, তার জন্য স্পিকারের কাছে সরকার পক্ষের তরফে আবেদনটাও থাকবে। কিন্তু আমার এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন যে গণতন্ত্র তো ততটা সুদৃঢ় হয় যতটা বিরোধী স্বর বা সুদৃঢ় হয়। আজকে যে ছবিটা দেখা গেল সেটা গণতন্ত্রের পক্ষে কতটা ইতিবাচক? দেখুন, গণতন্ত্রের সব থেকে একটা বড় ভিত হচ্ছে আইনসভা, আইনসভার যে কার্যাবলী সেইটা, এবং এই আইনসভা আজকে আমরা লাইভ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। এইবারের যে আইনসভা তা অন্যবারের আইনসভার থেকে একটা ফারাক হচ্ছে যে আমরা এটা দেখতে পাচ্ছি। ফলে এইটা নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই, যে কেন হয়েছে, কি হয়েছে, গল্প বলার কোনো জায়গা নেই। আমরা নির্দিষ্ট তো মানে যেটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এইখানে আগে বলি যে বিরোধী কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, তার জন্য তো একটা সাংগঠনিক বিরোধী দল থাকতে হবে। অর্থাৎ বিরোধী দল কারা এইটা নিয়ে যদি মানে মারামারি চলে বিরোধীদের মধ্যেই, তাহলে আমরা তো এইটা দেখে অভ্যস্ত বিধানসভা বা সংসদের অভ্যন্তরে যে শাসক এবং বিরোধীর মধ্যে একটা টানাটানি চলে, চাপানুতর চলে। এ তো বিরোধীদের মধ্যে, দুই শিবিরের মধ্যে যাবতীয় চাপানুতর এবং কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছতে যাচ্ছিল গোটা বিষয়টা। এবং বিধানসভার যে ডেকোরাম, সেই ডেকোরামে হচ্ছে একজন মাননীয় সদস্য যখন বলছেন, তার বলার সময় অন্য আরেকজন সদস্য উঠে গিয়ে স্পিকারের অনুমতি ছাড়া উঠে গিয়ে তার সামনে তার ব্যাহত করে তাকে প্রশ্ন করবে, ইন্ডিভিজুয়াল প্রশ্ন করবে, এটা বিধানসভা বা কোনো আইনসভার রীতি মেনে হচ্ছে না। ফলে তারপর থেকে যা যা ঘটেছে, প্রাথমিক যে নিয়ম ভঙ্গ হয়েছে, সেই নিয়ম ভঙ্গের পরে স্পিকার যা যা করেছেন ঘটনা প্রবাহে হয়েছে। আজকে এই জিনিসটা কালকের যে 21শে জুলাইয়ের সমাবেশ হয়েছে তার সঙ্গেই এটা লিঙ্ক আছে। অর্থাৎ 21শে জুলাইয়ের সমাবেশের পরে কি বলার জায়গা আছে? 21শে জুলাইয়ের মঞ্চে অনেক ঘটনা ঘটেছে কালীঘাট তৃণমূল কংগ্রেসের, ফলে সেই জায়গায় ধামাচাপা দেওয়ার জন্য আজকে এটা একটা স্বতঃপ্রণোদিতভাবে ইচ্ছে করে এই জিনিসটা করা হয়েছে বিধানসভায়, যাতে পুরো আলোচনাটা আবার কালীঘাট তৃণমূলকে নিয়ে হয়। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যেভাবে আজকে কাজ করছেন, যেভাবে স্পিকার এই আইনসভাকে লাইভ দেখাচ্ছেন এবং কার্যাবলী
সম্পূর্ণ করার চেষ্টা করছেন, সেখানে অহেতুক এই যে ঝামেলা সেটা কিন্তু আসলে সদর্থক যে কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে তার থেকে ঘুরিয়ে দেওয়া। মানে যেটা বলছেন যে প্রদীপ চট্টোপাধ্যায়, যে আলোচনা বা চর্চাটা যাতে কালীঘাট তৃণমূলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার জন্য এই ঘটনা একটা ঘটেছে। কিন্তু আমি যে প্রশ্নটা নিয়ে প্রদীপ চট্টোপাধ্যায়ের গেছিলাম, যে বিরোধী শিবিরের মধ্যে এই ধরনের একটা ছবি, এটা গণতন্ত্রের পক্ষে কতটা স্বস্তিদায়ক? গণতন্ত্রের পক্ষে কতটা স্বস্তিদায়ক আমি জানি না, কিন্তু স্বপনদা মানবেন কি শাসক দলের পক্ষে স্বস্তিদায়ক? না, আমাদের তো এখানে কিছু করার নেই। বিধানসভাকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব হচ্ছে স্পিকারের। স্পিকার তার দায়িত্ব পালন করেছে। এখন যদি তৃণমূলের দুর্বৃত্তরা ওখানে গিয়ে তাদের দুর্বৃত্তায়নের যে এতদিন ধরে শিক্ষাটাকে সঠিকভাবে প্রয়োগ করেন, তাদের তো কিছু করার নেই। যা হয় অবাধ্য ছাত্রকে যা করা উচিত গতকালের যে দুটো গোষ্ঠীর যে দুটো সভা হয়েছিল, 21শে জুলাই যে সভা হয়েছিল, তাতে পরিষ্কার হয়ে গিয়েছে যে জনসমর্থন কোন তৃণমূলের পক্ষে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কিন্তু তৃণমূলের যে সমর্থক কর্মী যারা আছেন তাদের বৃহৎ অংশ কিন্তু তার সঙ্গেই রয়েছে। আমি বলছি এই অংশটা ভুলে গেলেন, যিনি যে কজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, বর্ষিয়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাঝপথে তিনি ফিরে বেরিয়ে চলে গেলেন, এমন জায়গায় বিবাদটা গিয়ে পৌঁছলো। হ্যাঁ, আমি বলছি সিলেক্টিভ বলছেন কেন, বললে পুরোটা বলুন। শীর্ষেন্দু সিনহারায় ভারতীয় সংবিধানের 178 এবং 208 নম্বর অনুচ্ছেদে স্পিকারের সেই জায়গায় বিধানসভার অধ্যক্ষ হিসেবে পরিচালনার ক্ষমতা আছে। কিন্তু কোনো বিধায়ক যদি শৃঙ্খলা রক্ষা না করে, অশৃঙ্খলার সেরকম আচরণ করে, তাহলে সেই ক্ষমতাও আছে যে সেই জায়গা থেকে তাকে কক্ষ থেকে সেই একদিনের জন্যে বার করে দিতে পারেন, আবার 1 মাসের জন্যও বার করতে পারেন, কিন্তু 1 মাস বা তার বেশি সাসপেন্ড করতে পারেন না অধ্যক্ষ। আর আরেকটা জিনিস দেখতে হবে যে সেই সময় যদি সাসপেন্ড চলাকালীন তিনি কোনো বিধানসভার কোনো প্রস্তাব পাস করতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো মিটিংয়ে কোনো যোগদান করতে পারবেন না, সেটা যেমন আছে, তেমনি কোনো যদি সেই হিসেবে তাকে যখন বার করে দেওয়া হয়, তিনি যদি নিজে না যান, তাহলে মার্শাল দিয়ে, যেটা আজকে হলো, মার্শাল দিয়ে বার করে দেওয়ার ক্ষমতাও আছে। এটাই বিধানসভা। কিন্তু একটা গণতন্ত্রের যে গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে কোনো জায়গাতে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল যদি না থাকে, তাহলে সেই জায়গাতে কোন কোন জিনিসগুলো ঠিক সঠিক কি নিরপেক্ষ, সেই জায়গাগুলোকে সজাগভাবে দেখিয়ে দেয়া মানুষের যে প্রতিনিধি হিসেবে তারা, আমি বলছি সরকারকে আয়না দেখানোর কাজ এই বিরোধী দলগুলো করে, কিন্তু সেই বিরোধী দলের মধ্যেই যদি এই ধরনের ছবি বিধানসভার অন্দরে দেখা যায়, তাহলে সেটা নিঃসন্দেহে একাধিক প্রশ্ন জন্ম দেয় এবং আলোচনার অবকাশ রাখে। দেখুন, গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল, কিভাবে বিরোধী দল সরকারকে আয়না দেখায় সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল। বিরতির পর আপনাদের দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়না দেখালেন এবং সাবধান বাণী শোনালেন। দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছেন, কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল গতকাল 21শে জুলাইয়ে কালীঘাট তৃণমূলের যখন সমাবেশ হচ্ছে, সেইখানে দেখা যায়, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বাদানুবাদ হচ্ছে। বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে মাঝপথে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক কি ঘটলো কালীঘাট তৃণমূলের ওই শহীদ স্মরণের অনুষ্ঠান মঞ্চে, দেখুন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। স্পষ্ট বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিষেক করা যদি বন্ধ না করেন, নিজেকে যদি পরিবর্তন না করেন, তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে। কি বলেছেন আজকে দেখুন। 12:41 নাগাদ আমি দিদিকে টেক্সট করলাম যে আপনি তাড়াতাড়ি আসুন। 12:45 নাগাদ দিদি আমাকে জানাচ্ছে বিজেপির লোকরা আটকে রেখেছে, যেতে পারছিল। 12:45
এবং তখন আমাকে বক্তৃতা দেওয়া করালো, বললো যে তাহলে বলো। তো আমি আবার শুরু করলাম। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাদের তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যেমন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? আমি অর্ণব সাহার কাছে আসবো। যেটা দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হাতে গোনা সেই সমস্তদের মধ্যে একজন যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একেবারে অভিষেক করা বন্ধ করতে হবে। কার্যত এইটা বুঝিয়ে দিচ্ছেন যে অভিষেক প্রীতি বা অভিষেকের প্রতি অন্ধ স্নেহ, কার্যত গান্ধারীর ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় পালন করা, সেইটা যদি বন্ধ না হয় তাহলে শেষের সেদিন খুব কাছাকাছি রয়েছে। আমি বলছি অর্ণবদা, এই একই কথাই তো যারা শিবির বদলেছেন বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তারা বলে আসছেন। না, এটা তো অবশ্যই যে এতজন যখন কথাটা বলছেন সেটা নিশ্চিত দলের পক্ষে এটা সিরিয়াসলি ভাবা উচিত। কিন্তু একই সঙ্গে আপনাকে আমি এটাও বলছি যে এই যে দেখছেন না যে প্রকাশ্যে বলে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অতীতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম প্রকাশ্যে অনেক কথা বলেছেন। এই ঘরানাটা আসলে কংগ্রেসই ঘরানা, যে যা কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব বলুন, গোষ্ঠীগত দ্বন্দ্ব বলুন, সেটা ওপেন হয়ে যায়। কিন্তু যদি রেজিমেন্টেড পার্টি হয় তাহলে কি হয়, তাহলে জিনিসগুলো ভেতরে থাকে, বাইরে আসতে পারে না। সব দলের মধ্যে গোষ্ঠী ভাগ আছে, সব দলের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেটা বাইরে আসে না। এই জিনিসটা বাইরে চলে এলে যেটা হয় যে আবার ঐক্যবদ্ধভাবে একটা নতুন লড়াই শুরু করা যাবে কিনা, জনসমর্থনকে আবার নিজের দিকে নিয়ে আসা যাবে কিনা, সেটা করার ক্ষেত্রে এই ধরনের কথা যদি প্রকাশ্যে বলে দেওয়া হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে সাধারণ যে মানুষ যারা চোখের সামনে দেখছেন এদেরকে দেখে হয়তো সেটা মানে একজন সিনিয়র লিডার হিসেবে উনি যদি এই কাজটা করেন তাহলে সেটা কিন্তু আলটিমেটলি বিরোধী পরিষদটাকে আরো সংকুচিত করবে, বিরোধী পরিষদটাকে আরো জোরালো করবার জন্য এই জিনিসগুলো আরো ভিতরে মীমাংসা করা দরকার। বলুন তাহলে পাবলিকলি তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে পাবলিকলি যেভাবে হিউমিলিয়েট করা হয়েছে একজন বর্ষিয়ান তৃণমূল সাংসদ, সেখানে বহু মানুষ ছিল, বহু লোক, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা নয়, বহু মানুষ সেখানে এসেছিলেন, তাদের সামনে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হিউমিলিয়েট করা হয়েছে। না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন উনি ওনার ব্যক্তিগতভাবে সিনিয়র লোক, ওনার খারাপ লেগেছে সে খারাপ লাগাকে বলেছেন, কিন্তু এটাকে দীর্ঘস্থায়ী বা দূরস্থায়ী একটা দৃষ্টিতে দেখতে হবে। যে কালকে যে সমাবেশটা হয়েছিল সেই সমাবেশে বিভিন্ন রকমের চাপ, বিভিন্ন রকমের বাধা উপেক্ষা করে অসংখ্য মানুষ এসেছিলেন কালকে, এবং ওইটুকু জায়গার মধ্যে যেখানে বেঁধে দেওয়া হয়েছিল নির্দিষ্ট অনেক মানুষ এসেছিলেন সবার সামনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে হিউমিলিয়েট করা হয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার জন্য। এই স্পিরিটটাই হচ্ছে কিন্তু বিরোধী কণ্ঠস্বর। এই স্পিরিট না, আমি বিরোধী বেসিক জায়গাটা সেটা হচ্ছে খুব বেসিক জায়গা, সেটা হচ্ছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে 7 দিন জেলের ভাত খাবেন, মানে জেলের ভাত কর্মীরা খেতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খাওয়ানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনকে ফেস করবেন না, বারবার রক্ষা কবচের জন্য তিনি আদালতে মুভ করবেন, কিন্তু কর্মীদের জেলের ভাত খাওয়ার নিদান দিতে পারেন। আমি বলছি এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্ধ স্নেহ, যেটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় বারে বারে উঠে এসেছে। স্বপন দাস, আমি প্রথমে একটা কথা বলি, কালকে শহীদ দিবস ছিল না কোন্দল দিবস ছিল আমি জানি না, কিন্তু গতকালের যে ঘটনাটা ঘটেছে, আমরা মমতা ব্যানার্জির নীতিগত বিরোধী, তার বাচনভঙ্গি কথাবার্তার আমি প্রচণ্ড বিরোধী, আমাদের দল বিরোধী, আমরা তার নীতিগতভাবে তার সঙ্গে লড়াই করি, আদর্শগতভাবে তার বিরোধী, আদর্শগতভাবে লড়াই করি, কিন্তু তিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা। কালকে কল্যাণ ব্যানার্জি যেভাবে তার সঙ্গে মঞ্চে, মমতা ব্যানার্জির কোনো কথাতে তিনি হার্ট হতেই পারেন, তিনি বলতে পারতেন, কিন্তু যেভাবে তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন, অত্যন্ত অশোভনীয়। তিনি যে অসভ্য এটা জানি, তিনি কোনোদিন কোনো মহিলাকে কোনোদিন সম্মান দেননি, সে মমতা ব্যানার্জিকেও দেবেন না।
মহুয়া মৈত্রকেও দেননি, তার সম্বন্ধেও কুৎসিত মন্তব্য করেছিলেন। আজকের লোকসভাতে একজন তপশিলি জাতির একজন সদস্য মিতালি সম্পর্কেও অত্যন্ত অশালীন মন্তব্য করেছেন, অশালীন বক্তব্য রেখেছেন। সেই কারণে কি আপনাদের তরফে আজকে প্রস্তাব দিলো আইনমন্ত্রী, সেই কারণে আজকে প্রস্তাব দেন? না, আমরা বলছি এই কল্যাণ ব্যানার্জির এই আচরণ নিন্দনীয়, অসভ্যের মতো উনি আচরণ করেছেন, ওর সংযত হওয়া উচিত, ওকে কোনো সমর্থন করা যায় না যে কোনো আচরণের জন্য। বাকি তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, তাদের নিজেদের ব্যাপার, কি হচ্ছে আমাদের দলের কোনো লেনদেন নেই, এটা তাদের ব্যাপার। কংগ্রেস, তৃণমূল, ওই তৃণমূলের ঋতব্রত, মৃত, জীবিত বা আপ্লুত যাই তৃণমূল থাকুক না কেন, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কল্যাণ ব্যানার্জির আচরণ অত্যন্ত অশোভনীয়, নিন্দনীয়, একজন অসভ্যের মতো কাজ করেছেন, সেটার নিন্দা করার সকলের উচিত বলে আমি মনে করি, আমাদের দলও নিন্দা করে। হ্যাঁ ঠিক, আমি বলছি এইখানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে অন্ধ স্নেহ, সেটা দলের কিভাবে শেষের সেদিন সামনে নিয়ে আসতে পারে এইখানে বলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেমে যাননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সক্রিয় হতে হবে এই বার্তাও দিয়েছেন। ওই 80 যায় মাইনে পায়, কালীঘাট থেকে নিজের বাড়ি, এইটা করলে হবে না। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও সক্রিয় হতে বলে আমি দর্শকদের সামনে এইখানে রাখবো। একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন, গ্রামের মানুষ, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতা দিদির দিকেই তাকিয়ে আছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। দেখুন, দুর্নীতির প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলে থেকে এবং দল থেকে যারা এই মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছেন, শিবির বদলেছেন, বারে বারে আক্রমণের মুখে পড়েছেন। আজকে দুর্নীতির প্রশ্নে কতটা তার সরকার কার্যত আপোষহীন, কতটা কঠোর হচ্ছে, এইটা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে আজকে বারে বারে উঠে এসেছে। কি বললেন দেখুন। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল? ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন, হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। যত দুর্নীতি করেছেন, যত চুরি ডাকাতি করেছেন, সব হিসাব হবে, প্রয়োজনে গর্ত খুঁড়ে পর্যন্ত বের করব। আমি বলছি শীর্ষেন্দুদা খোদ একদম রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এই বার্তা দেন যে যেখানে যা দুর্নীতি হয়েছে, যত গভীরে থেকে থাকুক না কেন, একেবারে নিচ থেকে বের করা হবে। আমি বলছি দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান কি, সরকার যে কতটা অনমনীয়, কতটা সদিচ্ছা রয়েছে, এর থেকেই তো স্পষ্ট হয়। না, দুর্নীতির প্রশ্নে যদি সত্যি সদস্য হয়, সচেষ্ট হয়, তাহলে করা উচিত, অবশ্যই করা উচিত।
কিন্তু এই জাভেদ খানের ছেলের 90টা বেআইনি নির্মাণ ছিল, সেটার কি হলো? আজকে আবার বলবো যে আজকে মেয়রের সই ছিল, তারাতলায় তার 16 জনের প্রাণ গেল, তার কি হবে? আজকে কেষ্টর কি হবে যে পুলিশের মাথায় বম মারুন বলে? আজকে বরুণ বিশ্বাস কামদুনি মামলায় বালুর কি হবে? এগুলোর কি হবে? এই জায়গাগুলো ভাবতে হবে। রং না দেখে প্রত্যেকের আইনের মতো চলবে, সেই জন্য ভরসাহীন ভয় আউট হয়েছে। সেই জায়গাতে প্রতিটা মানুষ চাইছে গণতন্ত্রে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। 80 জন বিধায়ক, 77 জন বিধায়কে গণতন্ত্রে বিরোধী দল দেখিয়ে দিয়েছিল বিজেপি, কিন্তু 80 জন বিধায়ককে কিন্তু দেখাতে পাচ্ছেন না। আর শহীদ দিবস বলছেন, একজন শহীদ আর দিবস দুই দাদা মিলে এক জায়গায় বসে বলছে তারামণ্ডল হয়ে গান্ধীজিকে পেন্নাম করে, আর শহীদ মিনারের পাশে হয়ে এখন দেখছে যে কোন যোচনায় বেশি আলো সেই দিকে দোটানায় পড়ে গেছে। এই তো অবস্থা। এই জায়গার থেকে ভাবতে হবে কে কাকে অসম্মান করছেন আর কে কাকে আছেন। দুজন মিলে দল, একে অসম্মান করছেন, ওকে সম্মান করছেন, কোথায় যাবেন? গণতন্ত্রের বিরোধী দলের কি অবস্থা? 80 জন মিলে সই নকল করতে হচ্ছে তার বিরোধী দলের নেতা করতে। তাই এই জায়গাতে যদি হয় তাহলে আজকে কাদের জনপ্রতিনিধিতে ভোট দেওয়া হলো? ভোটটা কাদের দেওয়া হলো? আজকে ভোট যদি আমাকে তাকে দেওয়া হলো, সে কি নিয়ে আসবে আমার জন্যে? আমার সুবিধে অসুবিধাতে তাদের জনপ্রতিনিধি হিসেবে দাঁড় করানো হয়। তা সেই জায়গাতে যদি না দেখেন তাহলে আমরা কিসের জন্য ভোটটা দেওয়া হয়? আমরা শুধু কি ভোটার? শুধু ভোটের সময় ভোটটা নেবেন আর সুবিধা অসুবিধাগুলো দেখবেন না, এটা তো হতে পারে না। আপনার বিরোধী হন আর শাসকই হন, যে শাসক তাদের যেমন দেখতে হবে তেমনি বিরোধীরও তারা একটা স্বর থাকবে। সেই স্বর থাকলে তবে শাসক দলের যে স্বচ্ছতা বজায় থাকবে, নিরপেক্ষতা বজায় থাকবে, তবেই তো বিরোধী দলের যে গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ জায়গাটা বজায় রাখুন। নিজেদের মধ্যে ফাটাফাটি করছেন, নিজেদের মধ্যে ভাঙচুর করছেন, কে কোন দল বুঝতে পারছেন না। কর্মীরা আজকে দিনের পর দিন পতাকা বহন করে যারা নেতাদের পাশে দাঁড়ালো, তারাই আজকে বলছে কোন দিকে যাব, তারা কোনটা আসল কোনটা নকল, আচ্ছা কোনটা শুধু কোন দিকে যাব? শীর্ষেন্দুদা বলছে, আমি আপনার কাছে আসছি স্বপনদা, সেটা হচ্ছে শীর্ষেন্দুদা বলছে কোন যোচনায় বেশি আলো। এখন যে যোচনায় বেশি আলো সেই দিকে ভিড়লে আবার উল্টো দিকে চোখে ঝিলমিল লেগে গিয়ে তদন্ত মাঝপথে শ্লথ হয়ে যাবে না তো? এটাই তো প্রশ্ন স্বপনদা। শীর্ষেন্দুকে একটা মনে করিয়ে দিই, বরুণ বিশ্বাসের কথা বলেছে। বরুণ বিশ্বাস থেকে নদিয়ার ঘটনা প্রত্যেকটা জায়গার যদি আমরা একটা একটা করে তুলে ধরি, প্রত্যেকটা ঘটনার কিন্তু এমনকি কামদুনি পর্যন্ত এক সেকেন্ড কামদুনি ঘটনা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যেগুলো ঠান্ডা ঘরে অনেকগুলো ঢুকে গেছিলো, সবগুলোকে বের করে তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায়। এটা তো মানতে হবে। আরজি করের ইস্যু থেকে শুরু করে কোথায় আরজি করে মামলা আমরা করছি 6 আগস্ট না আমাদের শুনানি আছে। আরে বাবা, আমার বক্তব্য হচ্ছে এগুলো আবার মানুষ চাইছে না। আমি বলছি অভিযোগটা এখানে যে অতীতের মামলাগুলো নতুন করে আবার ফাইল খোলা হচ্ছে, কিন্তু সাম্প্রতিককালে যে সব অভিযোগগুলো সামনে এসেছিল সেইগুলো তো ঠান্ডা করে চলে যাচ্ছে বলে অভিযোগ আসছে। না, অভিযোগ তো আসবে, অভিযোগ করবে না কেন? প্রত্যেকে যারা আছে তাদের তো অভিযোগ করতেই হবে, অভিযোগ করার অধিকার তো প্রত্যেকেরই আছে। কিন্তু আপনি কি দেখছেন? না, বিল্ডিং ডিপার্টমেন্টের যে কথাটা বলেছে, আমি বলছি মুখ্যমন্ত্রী কথা বলেছেন, মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নয়। ওই মামলা ওই ভাঙার পর সঙ্গে সঙ্গে হাইকোর্টে গেছে, হাইকোর্ট প্রত্যেকটাতে স্টে দিয়েছে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত আইনি বাধাগুলো আমরা দূর করতে না পারবো ততক্ষণ তো আমরা ভাঙতে পারবো না। কিন্তু দুর্নীতি যেখানে হচ্ছে, অন্যায় যেখানে হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কেউ ছাড় পাবে না। সে যেই হোক না কেন, সে যদি আমাদের দলেও লুকিয়ে থাকে সেও ছাড় পাবে না, সে যদি তৃণমূলে থাকে সেও ছাড় পাবে না, কেউ যদি সিপিএম এ থাকে সেও ছাড় পাবে না, কংগ্রেসে থাকে সেও ছাড় পাবে না। একেবারে আমি বলছি নিঃসন্দেহে আশ্বাস শুনতে ভালো লাগছে যে দলই থাকুক না কেন, যে শিবিরে আশ্রয় নিক না কেন, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে কেউ ছাড় পাবে না। দেখুন, দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা ফের আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছেন। এখন প্রতিশ্রুতি রয়েছে, আশ্বাস রয়েছে, প্রতিটা বাস্তবায়নে কতটা আশাবাদী? দেখুন, বাস্তবায়নে সমস্যা বা জটিলতা থাকতে পারে, কিন্তু সদিচ্ছাটাই আসল। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী বারে বারে এই আস্থাটা দিচ্ছেন, কিন্তু আবারও আমরা দেখছি যে যখনই কোনো ইডি বা সিবিআই কারো কাছে যাচ্ছে, কোনো তৃণমূল কংগ্রেস বা কাছে, তারা আবার ঋতব্রত তৃণমূল কংগ্রেসের যে শিবির সেখানে আসছে। এইটা কেন? এই ট্রেনটা বন্ধ হওয়া দরকার। আমার কথা হচ্ছে যে কোনো জায়গায় যদি দুর্নীতির তদন্ত হয়, তার ভয় কাটানোর জন্য যদি অন্য শিবিরে গেলে তার ভয়টা কাটে, এইটা যদি ট্রেন্ড হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। বেশ, সুমন, বিষয়টা হচ্ছে একটু সময় দেওয়া হোক আমাকে। এগুলো হচ্ছে সব কিছু মনে করবেন না আপনারা, এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ। বিজেপি এবার 2026 সালে জয়লাভ করার পর
বিজেপির রাজ্য সভাপতি কি বললেন, আমি বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। তারপর বিজেপি সরকারের কে নেতৃত্ব দিচ্ছে, প্রধান প্রধান মুখগুলো কোন দল থেকে আসা, সব আমরা দেখছি। এবং লোকালিও আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিজেপির লোক সংখ্যা বাড়ছে এবং তারা কোন দল থেকে যাচ্ছে। ঠিক তেমনই কথা এই মানুষকে ন্যায় দেওয়া নিয়ে। শুভেন্দু অধিকারী মহাশয় যদি মনে করে থাকেন যে মানুষকে ন্যায় দেবেন, পুরনো ফাইলগুলো খোলা হবে, সঠিক তদন্ত হবে, তাহলে একজন বঙ্গবাসী হিসাবে আমি সেটাকে স্বাগত জানাই। কিন্তু পলিটিক্যাল কম্পালশন মেনটেন করে এবং যে দুর্নীতিগ্রস্তরা ওনার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে যাচ্ছেন, মৃত তৃণমূলকে ভায়া বিজেপি ঢুকে যাচ্ছে, দুর্নীতিকে উনি কতটা রুখতে পারবেন? আমাদের কেউ অ্যাপ্লিকেশন করেনি, আর অ্যাপ্লিকেশন করলেও আমাদের দলে এরকম নয় যে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করলেই দলে ঢুকে যাবে। আমাদের দলে ঢুকতে গেলে দলের সভাপতির কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। দলের সভাপতি আমি বলছি এই চাপানুতরের মধ্যে আমি একটা এই আলোচনা শেষ করে সন্ধ্যে 7টা একটা ছবি আপনাদের সামনে রাখবো। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, এই একটা ছবি কিন্তু সেই জল্পনার নতুন করে জন্ম দিয়েছে, যখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একান্তে দেখা করছেন, কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত সন্ধ্যে 7টায় আপনাদের সামনে নিয়ে আসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।